আজ প্রিয়ার জন্মদিন। প্রিয়া হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আজ 3 বছর আমাদের সম্পর্ক। তাকে সারপ্রাইজ দেবার জন্য ওকে না জানিয়ে আমি হোস্টেলের সামনে চলে আসি। রাত এখন 11টা 30 মিনিট। আর প্রিয়ার হোস্টেলের দারোয়ানের সাথে খুব ভালো সম্পর্ক আমার। আমি প্রায় এখানে আসি প্রিয়ার সাথে দেখা করতে। গেটের সামনে লাল গোলাপের পাপড়ি দিয়ে একটা বড় করে লাভ আঁকে, আর তার চারপাশে ছোট ছোট মোমবাতি দিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দেই। সাদা গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে হ্যাপি বার্থডে প্রিয়া এটা লিখি। হাতে অনেক রকমের ফুল দিয়ে তোড়া বানিয়ে নিয়ে এসেছি। আর প্রিয়ার জন্য একটা গিফটও আছে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে একটা বড় করে নিঃশ্বাস ফেলি। অপেক্ষা করতে থাকি প্রিয়ার জন্য। দারোয়ান চাচাকে বলি প্রিয়াকে ডেকে আনতে, বাট এসব করেছি এটা না বলতে। দারোয়ান চাচা একটু পর এসে বলে প্রিয়া আপামনি তার রুমে নেই। আমি মোবাইল বের করে কল করি, কিন্তু প্রিয়া কলটা রিসিভ করছে না। হঠাৎ পিছনে বাইকের আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখি প্রিয়া একটা ছেলের বাইকের পিছনে বসে আছে। আমাকে দেখে প্রিয়া ভূত দেখার মতো তাকিয়ে আছে। আমার হাত থেকে ফুলের তোড়া আর গিফটের বক্সটা মাটিতে পড়ে যায়। 1 ঘন্টা আগে যখন আমি প্রিয়ার সাথে কথা বলেছি তখন ও বলেছে ওর কালকে একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটাই করছে। প্রিয়া বাইক থেকে নেমে এসে ভয়ে ভয়ে আমার সামনে দাঁড়িয়ে বলে, রাজ, তুমি এই সময় এখানে? এখানে আমার আসাটা ভুল হয়ে গেছে, তাই না? না, ভুল হবে কেন? আসলে তুমি তো কখনো না বলে আসো না, আজ হঠাৎ না বলে চলে এলে। আজ তোমার বার্থডে প্রিয়া। তোমাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই এত বড় সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। ভালোই হলো তোমাকে না বলে আসাতে, তোমার আসল রূপটা দেখতে পেলাম। রাজ, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়, ওই জাস্ট ফ্রেন্ড। প্রিয়ার কথা শেষ হবার আগেই আমি প্রিয়ার গালে কয়েকটা থাপ্পড় দিয়ে বলি, চুপ কর মিথ্যাবাদী। আর কত মিথ্যা বলবি তুই? রাত বাজে 12টা আর তোর জাস্ট ফ্রেন্ডের সাথে হোটেল থেকে ঘুরে আসলি? হ্যাঁ, তোর ড্রেস দেখে বোঝা যাচ্ছে তোরা ঘুরতে নয় নষ্টামি করে আসলি। 3টা বছর আমি অন্ধের মতো তোকে বিশ্বাস করে গিয়েছি, আর তুই এভাবেই আমার বিশ্বাসটা নষ্ট করলি। আরে তোর শরীরের যদি চাহিদা এতই মেটানোর থাকে তাহলে আমাকে বলতে পারতি, আমি তোকে বিয়ে করে তোর সেই জ্বালাটা মিটাতাম। তোর থেকে একটা বেশ্যাও অনেক ভালো। এক রাতের জন্য যার থেকে টাকা নেয় সেই রাতে শুধু তার হয়েই থাকে। রাজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর একটা কথা, আর একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তাই শুনবো। কোনো ছেলের সাথে কথা বলবো না, আমি আমার মোবাইল ইউজ করব না কখনো। প্লিজ রাজ, আমাকে লাস্ট একটা সুযোগ দাও। তোর মতো বেইমানের কোনো জায়গা আমার কাছে নেই। মুক্ত করে দিয়ে গেলাম তোকে। আর হ্যাঁ, তোর এই নষ্টা মুখটা নিয়ে আর কখনো যদি ভুল করে আমার সামনে আসিস না, তোকে আমি খুন করে ফেলবো। রাজ, আমার কথা শোনো প্লিজ। রাজ, যেও না, আমার ভুল হয়ে গেছে। রাজ একবারের জন্য পিছিয়ে ফিরে তাকায়নি, আমি মাটিতে বসে কান্না করছি। বুঝলেন তো ভাবি, বুঝলেন তো ভাবি, রাজ কেন আপনাকে মানতে পারে না? রাজ কোনো মেয়েকে বিশ্বাস করে না। 3 বছর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, কখনো ভুল করেও বাজে চিন্তা করেনি ওই মেয়েটাকে নিয়ে। আর সে রাজকে ঠকিয়েছে। রাজ কখনো বিয়ে করবে না বলে ঠিক করেছিল, কিন্তু আঙ্কেল আন্টির জোরাজুরিতে বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছে। ভিতরে পুরো ভেঙে গেছে আমার বন্ধু। এরপর আর কখনো ওই মেয়ের সাথে রাজের দেখা হয়নি ভাইয়া? না, সেই রাতে রাজ নিজের গ্রামে চলে আসে, চুপচাপ হয়ে যায়, কাউকে কিছু বলে না, হঠাৎ করে চলে আসে। আমি অনেক জোরাজুরি করার পরেও আমাকে সব কিছু বলে। আপনি রাজের ওপর রাগ করে থাকবেন না, একবার রাজের জায়গায় নিজেকে বসিয়ে দেখেন। আপনার সাথে এমনটা হলে আপনি কি কাউকে বিশ্বাস করতে পারতেন? এই 6 মাস রাগ থাকলেও আজ আর কোনো রাগ নেই। আপনি চিন্তা করবেন না ভাইয়া, রাজের ওই মরু মনে আমি আবার ভালোবাসার ফুল ফুটিয়ে ছাড়বো। কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন ভাবি। আমার বন্ধুকে আমিও আর এভাবে দেখতে পাচ্ছি না। আমি মাথা নেড়ে ঠিক আছে বলি, মামুন ভাই চলে যায়। কি বলছি আমরা কিছুই বুঝতে পারছেন না, চলুন একটু বুঝিয়ে বলি। আমি কেয়া রহমান, রাজ রহমানের ওয়াইফ। আজ থেকে 6 মাস আগে পারিবারিকভাবে রাজের সাথে আমার বিয়ে হয়। অনেক স্বপ্ন ছিল বাসর রাতকে ঘিরে, কিন্তু বাসর রাতে নিজের স্বামীর মুখ থেকে যা শুনি
আমার সকল স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে যায়। চলুন শুনে নিই কি কথা হয়েছিল আমাদের মাঝে। ইয়া পর ঘোমটা টেনে বসে আছি বাসর ঘরে। রং বেরঙের ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে বাসর ঘর। আমার মনেও হাজার রঙের স্বপ্ন। দরজা খোলার শব্দে বুঝতে পারি আমার উনি এসেছে। আমি বিছানা থেকে নেমে যখনই ওনাকে সালাম করতে যাব, উনি 2 কদম পিছিয়ে যায়। আমি একটু অবাক হই। উনি আমাকে ধরে তুলছে না দেখে আমি নিজেই দাঁড়িয়ে যাই। দেখুন, এসব ন্যাকামি আমার একদম পছন্দ না। আর আপনাকে বিয়ে করেছি শুধু আমার আব্বু আম্মুর কথায়। আমার পক্ষে আপনাকে মেনে নেওয়া সম্ভব নয়। আর আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি সেম এগুলোই বলতাম। আপনাদের এই মেয়েদেরকে না আমি বিশ্বাস করি না। ভুল করেও আমার স্ত্রী হবার চেষ্টা করবেন না। আপনি সমাজের কাছে এই বাসার বউ হতে পারেন, আমার আব্বু আমার কাছে তাদের ছেলের বউ হতে পারেন, বাট আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে না মানি আর না কখনো মানব। আপনার ইচ্ছে হলে আপনি এই বাসা থেকে চলে যেতে পারেন, কেউ আপনাকে কোনো প্রশ্ন করবে না। আমি সাপকে বিশ্বাস করি, কিন্তু কোনো মেয়েদেরকে নয়। আমি অবাক হয়ে ওনার কথা শুনলাম। চোখের পানি দিয়ে শাড়ি ভিজিয়ে ফেলেছি ইতিমধ্যেই। নতুন বরের মুখে বাসর রাতে এমন কিছু শুনতে হবে এটা কোনো মেয়েই আশা করে না। উনি বিছানা থেকে একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। আমি বিছানায় বসে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। এভাবেই আমাদের বিবাহিত জীবনের 6টা মাস কেটে যায়। এই 6 মাসে না তো উনি নিজেকে থেকে আমার সাথে কথা বলেছে, আর না আমি বলতে গেলে তা শুনেছে। রোজ রাতেই ড্রিঙ্কস করে বাসায় আসে। মনে অনেক প্রশ্ন এসে জমেছিল। আজ রাজের বন্ধু মামুন ভাইয়ের থেকে সত্যিটা জানলাম। কেন উনি আমাকে মেনে নেয়নি? ওনার জায়গায় আমি থাকলেও হয়তো একই কাজ করতাম। রুমে এসে দেখি রাজ টেবিলের সামনে চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে, হাতে জ্বলন্ত সিগারেট। কিছু বলার সাহস হচ্ছে না, তবুও সামান্য সাহস জুগিয়ে বলি, আপনি কি খুব ব্যস্ত? দেখতে তো পারছেন কাজ করছি। ন্যাকামি না করে কিছু বলার থাকলে বলে ফেলুন। না, আসলে আমার কিছু ড্রেস কেনার ছিল। আপনি কি যাবেন আমার সাথে? এসব ফালতু কাজে আমি নেই। আপনার ড্রেস আপনি গিয়ে নিয়ে আসুন। আমি একটা মেয়ে মানুষ হয়ে একা শপিং মলে যাব, আর সবাই দেখলে কি বলবে? আপনাদের এই মেয়েদের অনেক সাহস আছে। রাতে জাস্ট ফ্রেন্ডের সাথে হোটেলেও যেতে পারেন, আর আপনি শপিং মলে যেতে পারবেন না? সব মেয়ে এক নয়, বুঝেছেন? আমি একা কখনো কোথাও যাই না। নিয়ে যাবেন না ঠিক আছে, আমার আর ড্রেস কেনার ইচ্ছে নেই। আপনার ইচ্ছে, আমাকে বিরক্ত করবেন না প্লিজ। বলেই ল্যাপটপ নিয়ে উঠে ব্যালকনিতে চলে যায়। কি আজব লোক রে বাবা, একজনের রাগ আর একজনের উপরে দেখায়। আমি রাগ করে বললাম, ড্রেস লাগবে না। আমাকে একটু বোঝালেও না। আমি শুয়ে শুয়ে ভাবছি কিভাবে ওনাকে লাইনে আনা যায়, কি করলে উনি সব ভুলে আমাকে ভালোবাসবে। কিছু সময় পর রুমে এসে দেখি কেয়া মন খারাপ করে শুয়ে আছে। আমি ওসব কেয়ার না করে সোফায় গিয়ে বসি। কি দেখতে এসেছেন? আমি কান্না করছি নাকি? আপনি কান্না করছেন কি না সেটা দেখার কোনো ইচ্ছে নেই। বাইরে ভালো লাগছিল না, তাই রুমে এসেছি। এত খারাপ কেন আপনি? আমি রাগ করেছি সেটা আপনি বুঝতে পারছেন না। কোথায় আমার রাগ ভাঙাবেন, উল্টে আপনি রাগ দেখাচ্ছেন। আপনার রাগ ভাঙানোর কোনো ঠেকা পড়েনি আমার। আপনাকে প্রথম রাতেই বলে দিয়েছি, আমি না তো আপনাকে আর না এই বিয়ে এটা মানি। আপনি মানেন আর না মানেন, আমি আপনার বউ। আর আপনি আমাকে নিয়ে এখন বের হবেন, নিজে পছন্দ করে আমাকে ড্রেস কিনে দিবেন, নয়তো আমি আম্মুকে গিয়ে বলবো আপনি আমাকে মেরেছেন। এবার আপনি ঠিক করুন কোনটা করবেন। আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন। চোখ দেখাচ্ছেন কাকে আপনি? অনেক হয়ে গেছে। চুপচাপ অনেক সহ্য করেছি, এখন থেকে আর নয়। আপনাকে এখন থেকে আমার কথা শুনতে হবে, আর আমার সাথে কথা বলতে হবে। একজন ভালো স্বামী হতে হবে আপনাকে। আমার ভালো খারাপ কোনোটাই হবার ইচ্ছে নেই। আমার সাথে জোর করলে কিন্তু আমি। বাকি কথা শেষ হবার আগেই কেয়া এসে আমার পায়ের উপর রাখা ল্যাপটপটা নিয়ে পাশে রেখে দেয়, আর আবার কোলে উঠে আমার দুপাশে পা রেখে বলে, কি করবেন? কি করবেন? আমি জোর করব 100 বার।
কালিমা পড়ে 3 কবুল বলে রেজিস্টার সাইন করে আপনার বউ হয়েছি। আপনার উপর জোর করার অধিকার আমার আছে। আমার কোল থেকে নামুন বলছি। ভালো হচ্ছে না কিন্তু। নামবো না ততক্ষণ যতক্ষণ আপনি না বলবেন আমাকে নিয়ে শপিং মলে যাবেন, আর আপনি নিজে পছন্দ করে আমার জন্য শাড়ি নিয়ে না দিবেন। আচ্ছা ঠিক আছে দিব, এখন নামুন। আমার আনইজি ফিল হচ্ছে। আমি মুচকি হেসে রাজের গালে কিস করে বলি, এই তো আমার লক্ষ্মী জামাই। বলেই আমি রাজের কোল থেকে নেমে ওনার সামনে দাঁড়িয়ে আছি। উনি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি গালে হাত রেখে ভাবছি, এই মেয়ের আজ কি হয়ে গেল? এত সাহস চলে আসলো কোথা থেকে? ওফো, এতদিন যে ভিজা বিড়াল হয়েছিল হঠাৎ করে এত সাহস দেখাচ্ছে। নিশ্চয়ই ডাল মে কুছ তো কালা হ্যায়। হাঁ করে তাকিয়ে আছেন কেন? উঠে রেডি হয়ে নিন, আমাকে নিয়ে শপিং মলে যাবেন বলেছেন কিন্তু। আজ না গেলে হয় না? আজ এখন এই মুহূর্তে। আপনি উঠবেন নাকি একটু আগে যা করেছি আবার তাই করব? আমার কথা শুনে রাজ এক লাফে উঠে বলে, না না একদম না, আমি রেডি হচ্ছি। এটা বলেই আমি কেয়ার সামনে থেকে 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে ওয়ার্ড্রপ খুলে একটা ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক জিন্স নিয়ে ওয়াশরুমে চলে আসি। চেঞ্জ করে রুমে এসে দেখি কেয়া গলায় হার পড়ছে, কিন্তু হারের লকটা লাগাতে পারছে না। একটু হুকটা লাগিয়ে দিন তো। লাগাতে পারছি না। আমি পারবো না, আপনার কাজ আপনি করুন। পারছি না বলেই তো আপনাকে বলছি, আসুন না একটু হেল্প করুন। ইচ্ছে না থাকলেও গিয়ে হাড়ের হুকটা লাগিয়ে দেই। এরপর কেয়াকে নিয়ে নিচে আসতেই আম্মু জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি? আম্মু উনি আজকে আমাকে শপিং করিয়ে দিবে বলল, তাই শপিং মলে যাচ্ছি। কি মৃত্যুক মেরে বাবা, ব্ল্যাকমেল করে আমাকে শপিং মলে নিয়ে যাচ্ছে আর বলছে আমি নাকি বলেছি শপিং করিয়ে দেব। আম্মু তাড়াতাড়ি আসতে বললে দুজন বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে যেতে নিলে কেয়া বলে, গাড়ি দিয়ে যাব না, আজ প্রথম আপনার সাথে বাহিরে যাচ্ছি। রিক্সা দিয়ে যাই, চলুন না। গাড়ি থাকতে রিক্সা দিয়ে কেন? আমার খুব ইচ্ছে ছিল বরের পাশে বসে রিক্সা দিয়ে ঘুরবো। প্লিজ চলুন না। কেয়ার এমন রিকোয়েস্ট আমি আর ফেলতে পারলাম না। কেয়ার মায়া ভরা মুখটা দেখে গাড়ি রেখে গিয়ে একটা রিক্সা ডেকে নিয়ে আসি। কেয়া আমার হাত ধরে রিক্সাতে উঠে বসে, আমিও উঠে কেয়ার পাশে বসি। কেয়া আমার এক হাত জড়িয়ে ধরে বসে। আমি কিছু না বলে একবার হাতের দিকে তাকিয়ে আবার সামনে তাকাই। কিছু সময়ের মধ্যে দুজন চলে আসি শপিং মলে। অতঃপর দুজন একটা শাড়ির দোকানে চলে আসি। আপনি নিজে পছন্দ করে আমাকে শাড়ি কিনে দিন। আমার পছন্দ তেমন একটা ভালো নয়, আপনি নিজেই পছন্দ করেন। আপনি যেটা পছন্দ করে আমাকে দিবেন সেটাই আমার পছন্দ। আমি কিছু সময় শাড়ির দোকানে চোখ বোলাই। হঠাৎ একটা শাড়ির দিকে চোখ আটকে যায়, কালো পাইরের নীল শাড়ি। আমি শাড়িটা দিতে বলি। দোকানদার শাড়ি দিলে আমি কেয়ার হাতে দিয়ে বলি, কেমন এটা দেখতে? আমার জীবনের সবচেয়ে সুন্দর আর দামি উপহার এটা। কেউ সামান্য একটা শাড়ি পেলে এতটা খুশি হতে পারে, এটা কেয়াকে না দেখলে বুঝতাম না। আমি শাড়ির বিলটা দিয়ে কেয়াকে নিয়ে শপিং মল থেকে বের হতে গেলে আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিতেই কেয়া উকি দিয়ে মোবাইলের দিকে তাকায়। কি দেখছেন? কি কে কল করেছে? মামুন কল করেছে, কথা বলবেন? আমি তো কিছু দেখিনি, কথা বলুন আপনি। হ্যাঁ মামুন বল। তোকে বলছি না আমাদের অফিসে 3 জন স্টাফ লাগবে। কিছু সময় আগে আমি 6 জনের ইন্টারভিউ নিয়েছি, 3 জনের রেজাল্ট খুব ভালো। আর ইন্টারভিউ নিয়ে বুঝলাম কাজ খুব ভালো মতোই করতে পারবে। আমি তাকে সব কিছু ইমেল করে দিচ্ছি, তুই একটু দেখে আমাকে জানা। তুই থাকতে আবার আমি কেন এসব দেখব? যে 3 জনকে বেশি যোগ্য মনে হয় তুই চাকরি কনফার্ম করে দে। তুই একবার দেখলে ভালো হতো না? আফটার অল তুই অফিসের এমডি। তুই আবার এসব শুরু করেছিস, আমি কিন্তু রেগে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি 3 জনকে সিলেক্ট করে দিচ্ছি। আমি ঠিক আছে বলে কলটা কেটে কেয়াকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাসায় আসতে গেলে কেয়া বলে ও নাকি পার্কে যাবে। কেয়া চোখে মুখের আনন্দ দেখে আমি আর সেই আনন্দটা নষ্ট করতে চাইনি। আমি রিক্সাওয়ালাকে বলি পার্কের দিকে যেতে। অতঃপর পার্কের সামনে এসে রিক্সা থামলে দুজন রিক্সা থেকে নেমে পার্কের ভেতরে চলে আসি।
কেয়া আমার হাত ধরে হাঁটছে। আমি কিছু না বলে চুপচাপ হাঁটছি। বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করে দুজন বাসায় চলে আসি। রুমে এসে চেঞ্জ করে শুয়ে আছি। কেয়া এসে আমার পাশে বসে। আবার কি চাই এখন? অতীতকে আর কতদিন বুকে ধরে রাখবেন? কিসের অতীতের কথা বলছেন আপনি? আমি সব শুনেছি আপনার অতীত সম্পর্কে। সব মেয়ে কি প্রিয়ার মতো হয়? আমার সাথে 6 মাস আছেন আপনি, একবারও মনে হয়েছে আমি আর 5টা মেয়ের মতো? আপনি এসব জানেন কিভাবে? মামুন আপনাকে সব বলেছে? আমি নিজে থেকে জিজ্ঞেস করেছি মামুন ভাইকে। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার থেকে পেলাম না। আমি কাউকে বিশ্বাস করতে পারি না। খুব ভয় হয় বিশ্বাস করতে। একবার ঠকেছি তো, তাই আর ঠকতে চাই না। আমাকে একবার সুযোগ দেওয়াও যায় না। আমি কথা দিচ্ছি কখনো আপনাকে কষ্ট পেতে দিব না। আপনি যেভাবে বলবেন সারা জীবন সেভাবেই শুনবো। একবার ভালোবেসে আমার হাতটা ধরে দেখুন। কেয়ার কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে আছি। কি বলবো বুঝতে পারছি না। চোখের কোণে আসা পানিটা চোখ থেকে পড়ার আগেই মুছে নেই। কেয়া আমার হাত ধরে আমার আরও কাছে এসে বসে। আমি হুট করে কেয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। রাজ আমাকে জড়িয়ে ধরতেই আমি রাজকে শক্ত করে জড়িয়ে ধরি। চোখ বন্ধ করে রাজের বুকে নিজেকে সঁপে দিই। বিয়ের 6 মাস পর আজ প্রথম স্বামী তার বুকে আমাকে জড়িয়ে ধরেছে। কিছু সময় পর রাজ আমাকে বুক থেকে তুলে আমার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, জীবনে একজনকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকেছি। তুমি কখনো ঠকেও না। একবার উঠে দাঁড়িয়েছি, আবার যদি একই রকম হয় তাহলে বাঁচতে পারবো না। আমি রাজের ঠোঁটে আমার আঙ্গুল রেখে বলি, তোমাকে কষ্ট দেবার আগে আমি যেন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাই। রাজকে শক্ত করে জড়িয়ে ধরি। কিছু সময় পর রাজ আমাকে বুক থেকে তুলে আমার কপালে চুমু দেয়। আমি চোখ বন্ধ করে নিই। এরপর রাজ আমার 2 চোখের পাতায় কিস করে। আমার শরীর কেঁপে ওঠে। আমি রাজের হাত শক্ত করে চেপে ধরি। ধীরে ধীরে দুজন দুজনকে নিয়ে শুয়ে পড়ি। আর এক হয়ে যায় দুটি মলের সাথে দুটি দেহ। অফিসে এসে একটু আগেই নিজের চেম্বারে বসে আছি। হঠাৎ বাহির থেকে কেউ নক করে। আমি ল্যাপটপে কাজ করছি। ভিতরে আসতে বলি। স্যার, এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে। আমি স্যারের দিকে তাকিয়ে অবাক হয়ে আছি। আমার সামনে রাজ বসে আছে। আমি মেয়েটার হাত থেকে ফাইল নিয়ে সাইন করে দেই। আমি এখনও মেয়েটার দিকে তাকাইনি। ফাইলে সাইন করে মেয়েটার দিকে ফাইল এগিয়ে দিতে গিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আমি বসা থেকে উঠে দাঁড়াই। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার সামনে প্রিয়া দাঁড়িয়ে আছে। মুখে অনেক মারের দাগ দেখা যাচ্ছে। তুমি আমার অফিসে? গতকাল আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আজকে আমার চাকরির প্রথম দিন। এটাই তোমার অফিস? হ্যাঁ, এটা আমার অফিস। প্লিজ রাজ, আমাকে চাকরি থেকে বের করে দিও না। এই চাকরিটা করতে পারলেই বেঁচে থাকতে পারবো আমি। তোমার এই অবস্থা কেন? আর তোমার সেই বড়লোক বয়ফ্রেন্ড কোথায়? তোমার সাথে বেইমানি করে আমি ভুল করেছি। যার জন্য তোমাকে ঠকিয়েছি, সে আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। তোমার মতো মেয়ের সাথে এমন হওয়াই উচিত ছিল। যাও, গিয়ে কাজ করো। বাট ভুল করেও আগের আমাকে খোঁজার চেষ্টা করো না। আমি এখন বিবাহিত, আর আমি আমার স্ত্রীকে নিয়ে খুব ভালো আছি। যদি আমার সাথে কোনো গেম খেলার চেষ্টা করো তাহলে এইখানে তোমাকে খুন করে অ্যাক্সিডেন্ট বলে চালাতে আমার 2 মিনিট সময় লাগবে না। যাও এখন আমার রুম থেকে। আমি রাজের হাত থেকে ফাইল নিয়ে কান্না করতে করতেই রাজের রুম থেকে বের হয়ে নিজের ডেস্কে এসে কাজ করতে থাকি। কিরে, তোর রুম থেকে মাত্র যে মেয়েটা গেল, কি বলছিস তুই? বসে বসে কান্না করছে দেখলাম। এটাই সেই বেঈমান মেয়ে যার জন্য আমার জীবনটা ওলট পালট হয়ে গিয়েছিল। হোয়াট? এটা সেই প্রিয়া? আমি এখনই এর চাকরি খেয়ে ওর অফিস থেকে ঘাড় ধরে বের করে দিচ্ছি। থাক, চাকরি করবে, বেতন নেবে, নিজের পাপের শাস্তিও পেয়েছে। আমি কেয়াকে নিয়ে ভালো আছি। আমার আর কেয়ার জীবনে ওর কালো ছায়া কখনোই পড়বে না। তুই ভাবিকে মেনে নিয়েছিস, আমি যে কি খুশি হয়েছি দোস্ত। কেয়ার করার, তুই সব কিছু বলার পর কি করেছে আমার সাথে শোন। আমি গতকালকের সব কথা বলেই মামুনকে। মামুন হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি করছে। আমি ওর কাছে গিয়ে ইচ্ছে মতো কেলাতে থাকি। আচ্ছা থাম, আর মারলে মরে যাবে।
দুই বন্ধু আরও কিছু সময় মজা করি, তারপর মামুন ওর কেবিনে চলে যায়। আজ রাজের সকল পছন্দের খাবার আমি নিজ হাতে রান্না করেছি। আম্মু জিজ্ঞেস করে হঠাৎ এত কিছু কেন রান্না করেছি। আম্মুকে বলি এমনি। আম্মু মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। দুপুর 2টা এখন। আমি রুমে এসে মোবাইল নিয়ে রাজকে কল করি, সাথে সাথেই কল রিসিভ করে। বলো। এখন বাসায় আসো। কিছু হয়েছে? সব কিছু ঠিক আছে তো বাসায়? কুল কুল, বাসায় সব কিছু ঠিক আছে। আমি তোমার জন্যে নিজের হাতে তোমার পছন্দের রান্না করেছি। অফিস শেষ করে আসি, অফিসে একটু কাজ আছে তো। আমি কিছু শুনতে চাই না। তুমি এখন আসবে মানে এখন, নয়তো আমি কিন্তু রেগে যাব। কি আর করার, বউয়ের রোমান্টিক আবদার বলে কথা। এত কষ্ট করে আমার জন্য রান্না করেছে। অতবার সব কিছু গুছিয়ে চেম্বার থেকে বের হয়ে মামুনকে অফিস সামলাতে বলে আমি বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসে পড়ি। কেয়া ঢাকনা তুলতেই আমি তো হাঁ করে তাকিয়ে আছি। চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের রান্না। কেয়া প্লেটে নিজের হাতে খাবার সার্ভ করে নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আমি জানি ও এখনও খায়নি, তাই আমি কেয়াকে খাইয়ে দিতে থাকি। দুজন খাবার শেষ করে রুমে চলে আসি। আচ্ছা, এত মজার রান্না শিখলে কিভাবে? হ্যাঁ, আম্মু যখন রান্না করতো আমি কিচেনে গিয়ে শিখতাম। তোমার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। আচ্ছা শোনো, এখন ঘুমানো প্রয়োজন। তোমাকে বুকে নিয়ে লম্বা একটা ঘুম দেব। এটা বলেই দরজা বন্ধ করে এসে কেয়াকে বুকে নিয়ে শুয়ে পড়ে। এই যে, আপনারা এখনও কান পেতে কি শুনছেন? হ্যাঁ, আপনারা যে শোনার জন্য অপেক্ষা করছেন সেসব হবে না। আমরা এখন ঘুমাবো, আর আপনারাও ঘুমিয়ে পড়ুন। আজকেই আসছি, সবাই ভালো থাকুন। আর হ্যাঁ, একটা কথা, কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে প্রিয়া। লাইফে এমন একজনকে প্রয়োজন যে আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, তবেই লাইফ সুন্দর। ভালোবাসার মানুষ ভুল হলে জীবন অন্ধকারে হারিয়ে যায়। তবে নিজেকে একটু কষ্ট করে এমন কিছু অর্জন করেন যাতে আপনাকে যে ঠকিয়েছে সেজন্য আপনার সফলতা দেখে আফসোস করে। ভালোবাসা অবিরাম সবাইকে। আল্লাহ হাফেজ।